আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৩৭তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। তানভীরের সাথে বেশ কিছুটা সময় ভালো কথা বলে আবির নিচে চলে আসছে। মেঘ সোফায় বসে টিভি দেখছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখে না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচে এক দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে দেখছে। আবিরের মনের ভেতরে চিন্তাগুলো চেহারায় ভেসে উঠছে। অষ্টাদশী আবিরের তামাটে চেহারা দেখে বোঝার চেষ্টা করছে আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে আবিরকে জিজ্ঞাসা করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতে মালিয়া খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিয়া খান সোফায় এসে বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বিকার কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। বলে রাজশাহী থেকে ফেরার পর তোমার সাথে থেকে দূরত্ব রেখে চলছি। কথা বলতে চাই না বললে কি সবকিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত স্বরে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো। মালিয়া খান সূক্ষ্ম কণ্ঠ করে বলে উঠলেন, আমি আমার ছেলের এই রূপ দেখবো বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মন মরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বললেন, জান্নাত মেয়েটা খুব ভালো, আমার ভালো লাগছিল। এতদিন মেয়েটা মেঘের টিউটর ছিল, এখন তো আর সে আমার বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘ হা করে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাত আপুর যে বিয়ে হয়ে গেছে, তা আবার আসিফ ভাইয়ের সাথে। মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিয়া খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে, জান্নাত আপু। মেঘ কথার মাঝে আবির বলে ওঠে, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, পড়াইছে আলহামদুলিল্লাহ, মেঘ চান্স পাইছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে ইচ্ছা হইলে খাওয়াও। গিফট দিতে চাইছো, সব ইচ্ছে পূরণ করো। এরপর এই বিষয়ে নিয়ে কথা কেন ওঠে? মেঘ আহম্মকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই হয় জান্নাত আপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মাইশা আপুর বিয়ে, তুমি বরং সেদিকেই মনোযোগ দাও। আর বিয়ে বাড়ি গিয়ে কোনো রকম বিয়ের কথা তুললে আমি সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসব, কথাটা মাথায় রেখো। মেন গেট থেকে 2 কদম এগিয়ে আলী আহমদ খান উচ্চস্বরে বললেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে এত মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবা না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘও টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মালিয়া খানকে শোধালেন, কি হয়েছে? মালিয়া খান মনমরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলছিলাম, এই জন্য রাগারাগি করছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলের আর কিছু বইলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমি কথা বলবো। মালিয়া খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজ মাইশার গায়ে হলুদ। মালিয়া খান আর আলী আহমদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন। মালিয়া খান মাইশাদের বড় ফুপি, তাই ওনাদের দায়িত্ব একটু বেশি। আরো আগে যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়েছেন, গতকাল উনি নিজেই নিয়ে গিয়েছিলেন। তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে। আগে থেকেই বলা, আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামুনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস করে বিকালের দিকে রওনা দিবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়ে যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বাড়িতে উপস্থিত হয়। সকালের নাস্তা করেই ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যান। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি, শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামা কাপড় সহ সব ব্যাগ গাড়িতে ডিকিতে রাখতে গিয়ে হঠাৎই কিছু একটা মনে করে বাড়ির ভেতরে ঢোকে আবির। মিম, আদি, মামুনিরা ততক্ষণে রেডি হয়ে
মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়ছে। কাকিয়া আবিরকে জিজ্ঞেস করলেন, আবির কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে আসছি, তোমরা গাড়িতে বসো, আমি এখনই আসছি। হালিমা খান পুনরায় ডেকে বললেন, মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো। আবির ইচ্ছা আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত প্রায় উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেট চেক করতেই মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। তস্ত ঘুরে দাঁড়ানো সে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়োহুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে এমনভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টিতে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গ্রাউন্ড পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাবও পরেছে। মেঘকে দেখতে এত মায়াবী আর মোহময় লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না। মেঘের আপাত মস্তক দেখে আবির মেঘের আটকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো, যদিও কিছু বুঝতে পারেনি। তবুও চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো, আবির ভাই। আবির দরজার বাইরে থেকে উত্তর দিল, মিমকে একটু ডেকে দিবেন প্লিজ। আবির বেলকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো, কোথাও কেউ নেই। আবির উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গেছে, মিমও গাড়িতে চলে গেছে। কোনো সমস্যা? আমি কোনোভাবে হেল্প করতে পারবো? মেঘ কি করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে, আদি ও মিম হই হুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম শুনতে পায়নি। আবির ভাইকে বলবে কিনা বুঝে উঠতে পারছে না। মেঘের নিস্তব্ধ থাকা দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবিরের রুমে ঢুকে মেঘ আটকে ওঠে, বৃহৎ চোখে তাকালো। আবির বুড়ো কুচকে প্রশ্ন করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে নিল। মেঘ এখন জ্যাকেট জড়িয়েই দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে, কথা আটকে আসছে। মাথা নিচু করে কষ্টে কষ্টে বলল, জামার চেনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আগানোতে অষ্টাদশীর হৃৎপিণ্ডের মাত্রা বাড়তে শুরু করেছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে কণ্ঠ শান্ত করে বলল, ওইদিকে ঘোর। মেঘ না চাইতেও আবির এদিকে পিট করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেটটা হাতে নিয়ে মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পরে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানায় উপর রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘোরা। আবির অতীব স্বর্ণপর্ণে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতো আবিরের নজর পড়ে সেই অস্বচ্ছ পিঠে। সেখানে পাশাপাশি দুটো কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝকঝক করছে। আবির ঢোক গেলে দৃষ্টি সরিয়ে নিল। আবিরের বক্ষপিঞ্জর আবদ্ধ হৃৎপিণ্ড দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এখনই। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকে কাঁপা কাঁপা হাতে জিপারের স্লাইড ছুঁয়েতে গেলে উষ্ণ হাতে আঙুল পরে মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করে। আবির আর মেঘ দুজনে একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পর্শে অষ্টাদশীর অঙ্গ অব্যাহত শিহরণ জাগায়। দেহের প্রতিটা শিরা উপশিরা তুফান শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে আজ তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে। আবির তাড়াহুড়ো করে স্লাইড টেনে ওপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেলে। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে এক গ্লাস পানি শেষ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে তটস্থ করে চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অনিবরত ভাইব্রেশন হচ্ছে। ফোন বের করে রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেন গেট পেরিয়েছে। মামনি আর কাকিয়া গাড়িতে বসে আছে। মিম আর আদি ছোটাছুটি করছে কে সামনে বসবে সেটা নিয়ে। দুই ভাই বোন বিবাদ করছে। আবিরকে বের হতে দেখেই দুজনে শান্ত হয়ে গেছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টাদশী ধাপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবিরের ভাইয়ের স্পর্শ অনুভব করতে বারবার শিহরিত হচ্ছে মেঘের গাত্র। যাও ভেবেছিল জ্যাকেটটা
পড়বে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ। আবির গেটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল তিন ভাই বোনের কথোপকথন। তিনজনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো। আকলিমা খান গাড়ির ভেতরে থেকে ডাকলেন, কিরে তোরা কি গাড়িতে উঠবি না? মেঘ বাকিদের উদ্দেশ্য করে বলল, শোন, আবির ভাই যে রাগী, গাড়িতে বসে ঘাড় ঘোরালেই দিবে মায়ের। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছনে বসবো। মেঘের কথা শুনে মিমার আদি দুজন দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পেছন পেছন মিমা ছুটে বসেছে। আমিও আম্মুর সাথে যাব। মেঘ মনমরা হয়ে বলল, কি আর করা, তাহলে আমাকেই সামনে বসতে হবে। ওপরে মনমরা ভাব দেখালেও মনের ভেতরে তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘাপু তুমি বরং সামনে বসো। মেঘ যে মনে মনে তাই চাইছিল, এটা তো আর তারা জানে না। আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পিছে বসবে, তা হতেই পারে না। গতকাল রাত থেকেই প্ল্যানিং করে রেখেছে, যেভাবে হোক সামনে বসতে হবে। মেঘ মিটমিট করে হেসে গাড়িতে উঠেছে। আবির এতক্ষণ বেখেয়ালে থাকলো, পুরো ঘটনায় সে মনোযোগ দিয়ে শুনছে। গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসলো। আবির চাইলেই সবার মধ্যে মেঘকে সামনে বসাতে বলতে পারতো না। মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করছে, এতে আবিরের মন প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে আরো প্রেয়সীর প্রতি আরো বেশি আসক্ত করে তুলছে। খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। যানজট পেরিয়ে আসতে অনেকটা সময় লেগে গেছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখছে। আবিরের দিকে যতবার তাকায় ততবার এই বাসার ঘটনার কথা মনে পড়ে যায়। প্রতিবার অষ্টাদশী লজ্জায় নুয়ে পড়ে। আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুরে চৌরাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পরই আবির গাড়ির কাছ নামিয়ে দিয়েছে। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল প্রকৃতি, গাছ। মেঘ এক মনে তাকিয়ে সেসব দৃশ্য দেখছে আর অপমনে কত কি ভাবছে। অষ্টাদশীর অশান্ত মন ছুটোছুটি করছে কত শত প্রেমময় বার্তা। চাকচম্য আবির রাস্তার পাশে গাড়ি থাকাতে মেঘ সহ বাকিরা চমকে ওঠে। আবির মামনি আর কাকিয়ার উদ্দেশ্যে বলে, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে ওঠে। খাবারগুলো মিমকে দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিয়ে বলে, এটা রাখ, পরে নিব। দীর্ঘ পথ অতিক্রম করে আবিরের মামার বাড়িতে পৌঁছালো। 3 মামা বাড়ি পাশাপাশি। বড় মামার বাড়ি দোতলা বিল্ডিং। বিয়ে বাড়ির গেট অনেক দূর থেকেই সবার চোখে পড়ছে। গেটের কাছে অনেকে অপেক্ষা করছে। মিমদের নামতে দেখেই বরণডালা দিয়ে মালা ঘর থেকে বেরিয়ে আসছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে 1000 টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে না পারে, তাই আবির আগে থেকে চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতে আবির বিরক্ত স্বরে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলে ওদের কর। আবির বরণডালায় টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করছে। আবির একটু ভেতরে আসতে সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরলো, বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো, ভালো না থাকলে হবে? আবির স্বাভাবিক কণ্ঠে শোধালো, বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণে মেঘরাও বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক এক প্রশ্ন করছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, এইটা বাবু না? কত বড় হইয়া গেছে, মাশাআল্লাহ। বাবুরে তো চিনাই যাইতেছে না, চিনার মতো কোনো উপায় নাই। উঠান থেকে মেঘ কথাটা শুনে ফিক করে হেসে দিয়েছে। আবির ভাইয়ের মধ্যে সুপুরুষ দেহি এত লম্বা চওড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে, এটা শুনে হাসি পাচ্ছে। তারপর নিশ্চিত হওয়ার পর মায়ের দিকে তাকিয়ে বলল, বাবু কে আম্মু?
হালিমা খান বললেন, আবিরকে ওর নানা বাড়ির মানুষ ছোটবেলা থেকে বাবু ডাকত। উনি তোর বড় আম্মুর চাচি হন। আবির মৃদু হেসে শুধালো, নানু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি ভালো আছো? তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ সময় আলাপ পরিচিতা চলল। আবির মাইশার সঙ্গে দেখা করতে ভেতরে গেছে। মাইশা রুমের সামনে এসে ডাকলো, আপু আসবো? মাইশা আবিরকে দেখে মিষ্টি হাসলো। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই? আমার কত বছর তোকে দেখি না। আবিরের ওষ্ঠদ্বয় প্রশস্ত হলো। উত্তরে আবিরও বলল, তোমাকেও। আচ্ছা আপু, এই বিয়েতে তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ, আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু একটা ইচ্ছে, যার কাছে বিয়ে দিচ্ছে সে মানুষটাও যেন ভালো হয়। চিন্তা করো না, মানুষ হিসাবে ভাইয়া খুব ভালো। আমি খোঁজ নিয়েছি, তাছাড়া ওনার সাথে আমার দেখাও হয়েছে। ইনশাল্লাহ তুমি সুখী হবে। তুইও দেখেছিলি? এর মধ্যে মিম, মেঘ আর আদি মাইশা আপুকে দেখতে এসেছে। মাইশা বরাবরই চাপা স্বভাবের একটা মানুষ, কখনো কারো বাড়িতে বেড়াতে যায় না, তবে প্রায় সকলের সাথে ফোনে কথা হয়। তাছাড়া মালিহা খান বেড়াতে আসলে ওনার মুখেও বাসার সবার কথা শুনে যেভাবে চেনে সকলে। আবির ভুরু কুঁচকে শুধালো, কেন ভাইয়া কি তোমায় বলেনি? কথা বলি না তো। বিয়ে ঠিক হওয়ার পর একদিন কথা হয়েছিল। আমার কথা বলতে খুব অস্বস্তি লাগে। উনি মাঝে মাঝে কল দেন, কিন্তু আমি রিসিভ করি না। আমি শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে মাইশাপুর হাতে দিয়ে বলল, তুমি কথা বলো না বলে তোমার জামাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে আমার কাছে দিয়ে পাঠিয়েছে। এটা পড়ে ওনাকে কল দিতে বলেছে। মেঘ উত্তেজিত কণ্ঠে শোধালো, রাস্তার ওই লোকটা কি আপুর বর ছিল? আবির মেঘের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। মেঘ মুচকি এসে বলল, মাশাআল্লাহ আপু, ভাইয়া কিন্তু কিউট আছে। মাইশা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মাইশা কিছু বলার আগে আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, হইছে, তোর আর পাকনামি করতে হবে না। আপুর হাজবেন্ড আপু বুঝবে। তোর কি? তোরা যা এখন। মেঘ, মিম আর আদি রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির পা বাড়াতেই মাইশা আবিরের হাতে চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাইরে কিউট বলছে, তাতে তোর এত জলে কেন? কাহিনী কি চলে? তখন রুমে মালার আগমন হলো। আবির মালাকে দেখে থমথমে কণ্ঠে জবাব দিল, কিছু না। মালা বলল, ভাইয়া কেমন আছো? ভালো। আবির মাইশার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর মালারাও সম্পর্কের চাস্তো ভাই বোন। মেঘ, মিম, দিশা, স্মৃতি ওরা চারজন এক রুমে থাকবে বলে ঠিক হয়েছে। দিশা মালা আপন ছোট বোন, স্মৃতি সাকিবের ছোট বোন। খাওয়া দাওয়া করে বিকালের দিকে চার কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছে। বিয়ের বাড়ি মানেই হয়েছে। বিকালে হতে হতে আত্মীয় স্বজনের ভিড় জমতে শুরু হয়েছে। মেঘ, মিম আগেই কয়েকবার এসেছিল, তবে এসব ছোটবেলার ঘটনা, এখন আর কিছুই মনে পড়ে নাই তাদের। আবিরের তিন মামার বাড়ি পাশাপাশি হয়, তিনটা উঠোন মিলে বাড়ির সামনে বিশাল মাঠের ন্যায় জায়গা। একই পাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আরেক পাশে গায়ে হলুদের স্টেজ করা হয়েছে। সাকিব, মিলন, আবির এমনকি আদিও স্টেজ সাজাতে ব্যস্ত। মেঘ আবিরকে দেখেই থমকে দাঁড়ালো, পা বাড়ালো সেদিকে। স্মৃতি পেছন থেকে ডাকলো, মেঘাপু কোথায় যাচ্ছ? স্টেজ সাজানো দেখতে। ঘুরবা না? তোমরা ঘুরে আসো, আমি যাব না। মেঘ আর কোথায় যাবে? তার আবেগ কেন্দ্রবিন্দু তো আবির ভাই। আবির ভাই দেখাতে যতটা শান্তি, সেই শান্তি কি আর কোথাও নেই? তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব মেঘকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘবতী? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেঘ কণ্ঠ শুনে আবির পিছে ফিরে দেখলো, মেঘকে দেখলো চুলগুলো বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে। আবির লাইটিং সেট করতে করতে শুধালো, খাইছিস কিছু? জি। সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিছু এখনো খায়নি। তুমি ভাইয়ের খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে, বেশি কথা বললে তোর শরীরে তার পেঁচিয়ে দিব। মেঘ শান্ত কণ্ঠে বলল, আমি তো জানতাম না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খাইছি, সাকিব এমনি মজা করছে। আবির সাকিবেরা
কাজ করছে। মেঘ চেয়ারে বসতে বসতে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমো চলে এসেছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘের নজর আবিরের দিকে। আশেপাশে কে কি বলছে সেসবে মনোযোগ নেই তার। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে আসছে। আবিরকে ডেকে বলেছে, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে আসছি। মালার কথায় আবির কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, ফিরে তাকালোও না। অথচ মেঘে ছ্যাদ করে রাগ উঠে গেছে। মনে পড়ে গেছে বাসায় আবির ভাইয়ের ওপর ঢলে পড়ছিল এই মালা আপু। আবির ভাইয়ের প্রতি তার এত তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে। তবে এখন সে তো আবির ভাইকে ভালোবাসে। আবির ভাইকে ভালোবাসুক বা না বাসুক, অষ্টাদশী মনে প্রাণে আবির ভাইকে ভালোবাসে। আবির ভাইয়ের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারবে না। মেঘ ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। মালা পুনরায় বলল, পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া। আবির পেছনে ফিরে বলল, আমি খাবো না পিঠা, ওদের দে। হাত দিয়ে মেঘদের ইশারা করলো। আবিরের কথাটা মালার পছন্দ হয়নি। আকস্মিক সাকিব বলল, 3 দিন যাবৎ এত কাজ করতেছি, আমাকেও তো একটা পিঠা সাধতে পারতিস। মালা সাকিবের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করে, তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে? সাকিব মন খারাপ করে বলল, আজ মেহমান হতে পারিনি বলে কেউ দাম দেয় না। মালার কথা বাড়ালো না, মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেল। পিঠাগুলো যে আবিরের জন্য কেউ এনেছিল, নকশি পিঠা, সবগুলোই লাভ প্রকৃতির। পিঠাগুলো দিকে নজর পড়তে দ্বিতীয় দফায় রাগ উঠে গেল মেঘের। মেঘ আর মিম আর স্মৃতির দিকে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির সাকিবের দিকে তাকিয়ে সাকিবকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মেঘবতীর? পিঠা খাবে না কেন? আমাদের বাড়ির পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের চেয়েও দেখছো না? মেঘ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, পিঠা খাবো, তবে এগুলো না। সাকিব বলে, ওই মিলন, মেঘবতীর জন্য পিঠা নিয়ে আয়। যত জাতের পিঠা আছে সবগুলো নিয়ে আসবি। মেঘ বুড়ো কুচকে বলল, আমি এখন খাবো না পিঠা। মিলন সেসবে পাত্তা দেয়নি। কিছুক্ষণের মধ্যে বড় প্লেট দিয়ে অনেকগুলো পিঠা নিয়ে এনে মেঘকে দিল। মেঘ না চাইতেই 2-1টা পিঠা খেয়েছে। আবির লাইটিং এর কাজ শেষ করে মেঘের পাশের চেয়ারে বসে। মেঘ আবিরের দিকে প্লেট আগিয়ে বলে, নেন পিঠা খান। আবির দুহাত সামনে গিয়ে বোঝালো, ময়লা খাবে কি করে? মেঘ ভঙ্গিতা ছাড়াই, হাত ধুয়ে আসুন। আবির রাশভারী কণ্ঠে বলল, কষ্ট লাগছে। মেঘ মুচকি এসে আস্তে করে বলল, খাইয়ে দিব আমি? মেঘ দিলে খারাপ হয় না। মেঘ কথাটা মজা করে বলেছিল। আবির ভাই যে এভাবে রাজি হয়ে যাবে ভাবেনি। আবির পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ আবিরের চোখে পড়ে তার মামার সঙ্গে আবিরের আপু বাড়িতে আসতেছে। আবির মেঘকে বলে, আর খাবো না, তুই খা। আবির তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে স্টেজে চলে গেছে। স্টেজের বাকি কাজ করছে। আবিরের ভাই আকস্মিক পরিবর্তন দেখে বুড়ো কুচকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই ব্যাটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে একটাও নেই, আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতো পাষাণ একটাও নেই। উনি এমন করে কেন? আলী আহমদ খান মিম আর মেঘকে দেখে হাসি মুখে প্রশ্ন করলেন, তোমরা কখন আসছো? বরাবর কণ্ঠ শুনে মেঘের ধ্যান ভাঙে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলে, দুপুরের দিকে আসছি আব্বু। আবিরের বড় মামা শুধালেন, খাওয়া দাওয়া করেছো নাকি শুধু পিঠাই খেতে দিয়েছে তোমাদের? মেঘ আলতো হেসে উত্তর দিল, আমরা এসে ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। মামা পুনরায় বললেন, বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, যা ইচ্ছা হবে নিজের হাতে নিয়ে খাবে, সেটা গাছের ফল হোক বা ঘরের খাবার হোক। মিম আর মেঘ একসঙ্গে বলল, আচ্ছা মামা। হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গেছে। হই উল্লাস যে যেন 3 গুণ বেড়ে গেছে। মাইশা শ্বশুর বাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আর কি নিয়ে আসছে। আবির আগন্তদের কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করলো। 4 থেকে 5টা অল্প বয়স্ক ছেলে মেয়ের সাথে 5-7টা ছেলে। মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশা গেটের কাছে চলে এসেছে। মিম যেতে নিলেই আবির ধমকে দেয়। আবিরের ধমকে মিমের সাথে মেঘও কেঁপে ওঠে। আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনেরও ছোঁয়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্ত স্বরে বলল, রাতে লাগাইস, এখন যা।
মেঘ আর মিম দুজনই মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেল। এতদিন তানভীর ভাই এমন করেছে, মিম আর মেঘ দুজনেই অতিরিক্ত শাসনে রেখেছে। এবার তানভীর ভাই আসেনি, তাই ভেবেছিল একটু আনন্দ করবে। সব আনন্দে আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যার পরপরই মেহমান চলে এসেছে। মাইশার আপু মিম মেঘ খোঁজ না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠিয়েছে। মাইশা আপু 4 বান্ধবী এসেছে, মালা আপুরও 3টা বান্ধবী এসেছে, এছাড়াও খালাতো মামাতো বোনেরাও আছে। সন্ধ্যার পর থেকে বাড়ির শাড়ি পরার ধুম পড়েছে। মিম আর মেঘ বিছানার একপাশে বসে সাজগোজ দেখছে। মাইশা আপু বারবার দুজনকে শাড়ি পরতে বলছে। মিম শাড়ি দু চোখে সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে, তবে আজ পর্যন্ত কখনো শাড়ি পরেনি সে, তাই শাড়ি সামলাতে পারবে না ভেবেই ভয় পাচ্ছে। মাইশা আপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ মেঘের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জান্নাত আপুর বিয়েতে কত সুন্দর করে সেজে আসছিল। রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ডকে দেখতে সেদিন মেঘও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তবে আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোরে গলায় বলল, মেঘ তুমি কিন্তু শাড়ি পরবে। একদম না শুনবো না, পরবে মানে পরবেই। আপু আমি তো কখনো শাড়ি পরিনি, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবেই পরানো হবে, তুমি চিন্তা করো না। মিম এসব পড়া দেখতে দেখতে আর ভালো লাগছে না। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘও রেডি হয়ে ওয়াশরুমে গেছে। মাইশা আপু মিটমিট করে হাসছে। মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসুলভ চেয়ে প্রশ্ন করলো, কি রে হাসছিস কেন? মাইশা অনেকক্ষণ আশেপাশে দেখে বান্ধবীদের কানের কাছে বিড়বিড় করে বলল, আবিরের কথা বলছি না তোকে, ওর চাস্তো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। মেঘকে শাড়ি পরাচ্ছি যাতে আবিরের রিয়াকশনটা বুঝতে পারি, বুঝলি? এই পর্যন্ত ছিল পর্ব 37, এখন শুরু করছি পর্ব 38। মাইশার শ্বশুর বাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো, তবুও মেঘ মিমের পাত্তা নেই। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, অথচ মেঘ আর মিম এখনো নামছে না। হঠাৎই আবিরের মনে হলো মেঘের জন্য আলাদা করে গায়ে হলুদের ড্রেস এনেছিল, সেটা আবিরের ব্যাগে আছে। আবির সাকিবের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে। গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব আবিরের ছিল, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙের প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবি কেনার দিন এই মেঘের জন্য একটা ড্রেস কিনেছে, কিন্তু বাসায় আসার পর সেই জামা দেখে মন ভরছিল না, তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খুঁজে মেঘের জন্য রানী গোলাপি রঙের এই ড্রেসটি নিয়ে আসছে। মেঘ পরলে তার স্প্যারোকে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবে নিজের মাথায় গাড্ডামে মনে হেসে ফেললো। ড্রেসটা শপিং ব্যাগে ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতে মালিয়া খান ডাকলেন, এসা থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বলল, আসার পর নাকি অল্প ভাত খাইছিলি, তোর কি খিদে পায় না? পিঠে দিব তোকে, নাকি ভাত খাবি? এখন কিছু খাবো না মো, বিকালে পিঠা খাইছি, ক্ষুধা লাগলে খাবো, তুমি টেনশন করো না। আবির মায়ের সাথে কথা বলে যেই না ঘরে ঢুকতে যাবে, তখনই সামনে মালা হাজির হলো। আবিরের কণ্ঠে শুনে নিজের রুম থেকে বেরিয়ে এসেছিল। মালা উত্তেজিত কণ্ঠে শোধালো, ভাইয়া তোমার কি কিছু লাগবে? আমায় বলো, আমি এনে দিচ্ছি। আবিরের হাতে শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করলো, শপিং ব্যাগে কি? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, সে যাই থাকুক, তোর ভাবতে হবে না, আর আমার কিছু লাগলে আমি নিজে নিতে পারবো, তুই নিজের চরকায় তেল দে। আবির রাগান্বিত কণ্ঠ শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলল, আমারই তো ভাবতে হবে, আমি যে তোমাকে ভালো। আবির ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবির যেতে যেতে দেখে মালা নিজের রুমে সাজাতে চলে গেছে। আবির বারান্দা পেরিয়ে দোতলা যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতে আচমকা আলতারাঙা এক পা চোখে পড়ল। পায়ের মালিক দোতলা থেকে নামছিল। সিঁড়িতে এক পা রেখে যেন থমকে দাঁড়িয়েছে। আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতে আশ্চর্য বনে গেল। চোখ পড়ে এক মায়াবিনীর দিকে, সহসা মুগ্ধ আঁকিতে তাকায়। সে মায়াবিনী যেন মায়ার জালে বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলের শাড়ি, গোলাপি রঙের শাড়ি পরিহিতা, মায়াবী কোমর ছড়ানো চুল
অতিশয় ধীর গতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সাথে গাঢ় করে কাজল লাগানো, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমর বিছা। আবির কিংপত বিমূঢ় হয়ে বিষময় চোখে মায়াবিনীর আপ্লুত মস্তক দেখল। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সে আঁখি জোড়ায়। মায়াবিনীর দিকে তাকিয়ে উপরের সিঁড়িতে পা রাখতে গিয়েও হোঁচট খেয়ে পরে নিতে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ডেলে ধরে কোনো রকম নিজেকে সামলালো। আবিরকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শোধালো, কি হয়েছে আপনার? মায়াবিনীর কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ 2-3 সিঁড়ি নিচে নেমে গেছে। নিঃশব্দ কণ্ঠে বিড়বিড় করে বলল, মায়াবিনী শুধু শেষে বলা উফ এটা বুঝতে পেরেছে। মায়াবিনী চিন্তিত স্বরে শোধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী আপলক দৃষ্টিতে তাকালো, চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, শাড়িতে কেমন লাগছে আমায়? আবির পুনরায় তাকালো, ক্লান্তিহীন আমোদ চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তির্যক চোখে চেয়ে আছে তার মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতে কাটছে না, দৃষ্টি তার সরছে না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখে ব্যাকুলতা এ জন্মে শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারবে না সে। মেঘ পুনরায় প্রশ্ন করলো, কেমন লাগছে বললেন না যে? মেঘের প্রশ্নে আবির মনোযোগ বিঘ্ন হয়। অবসিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনীর শব্দ শুনে অষ্টাদশী লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে। ব্রাশ দেওয়া কপল আরো বেশ রক্তিম বর্ণ ধারণ করেছে। ডিসেম্বরের তীব্র শীতে অষ্টাদশীর নাক ঘামে চিকচিক করছে। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর কলরবরে অনরম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন আর লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাতে একটু এগুতেই আবির নিজের হাত ধরে এক সিঁড়ি ওপরে ওঠে। মেঘের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠ আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলো স্থান পেল আবিরের গালে। আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেয়ে অষ্টাদশীর বুকের ভেতর উথল পাথল ঢেউ হয়ে গেছে। আবির মেঘের কনিষ্ঠ আঙ্গুলে আস্তে করে কামড় দিল। এমনি অষ্টাদশী কেঁপে উঠেছে। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, আমার সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলি না, আজ আমিও কাটলাম। মেঘ নিস্তব্ধ নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে তুই তো কোনোদিন শাড়ি পরিস না, তা আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? মেঘ আমতা আমতা করে বলল, মাইশাপু জোর করে শাড়ি পরার জন্য। আপু আর আপুর বান্ধব মিলে আমাকে সাজিয়ে দিয়েছে, তাই তো বলি। কি কিছু না। পরেছিস ভালো কথা, কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি। এই যে তোর ড্রেস, শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবি। মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে? শাড়িটা তো মাইশাপু আমায় দিয়েছে, এখানে তো অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন? শাড়ি বেশি থাকলেই কি পরতে হবে? একটু থেমে পুনরায় বলল, তুই এভাবে স্টেজে গেলে মাইশাপুর বদলে সবাই তোকে হলুদ লাগাতে আসবে। তার থেকে বড় বিষয়, বিয়ে বাড়িতে এত মানুষ, এত বাজে মেন্টালিটির ছেলে আছে, কখন কোন ছেলে কি করে ফেলবে তখন তো গাল ফুলিয়ে কান্না করে দিবি। আমি তানভীর না যে সর্বক্ষণ চোখে চোখে রাখবো। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। ভাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাতে উঠে যাবে। আমি বিয়ে খেতে আসছি, মারপিট করতে নয়। তুই কি চাস তোর জন্য আমি বিয়ে বাড়িতে মারপিট করি? মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চস্বরে বলল, না। আবির মোলায়েম কণ্ঠে বলল, যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস তাহলে সব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পললি নিচে আসবি। আর যদি মনে হয় সবাই শাড়ি পরেছে তাই তোকেও শাড়ি পরতে হবে, তাহলে এভাবেই যেতে পারিস। চয়েস ইজ ইয়োর। মেঘ আর কিছু বলে না, শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে উজ্জ্বল প্রখরতা। আবির ভাইয়ের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে।
আবির ভাই যে তাকে নিয়ে চিন্তা করছে এটা ভেবে মেঘের হৃদয় প্রশান্তিতে হাওয়া বয়ে যাচ্ছে। আবিরের দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। আকস্মিক বুকের ভেতর হাত রাখলো। মস্তিষ্কের নিউরন আবিরকে বাজাচ্ছে। তোর রূপে ওই আবির বিধ্বস্ত, মানসিক টানাপোড়েনে ভুগছে সে। অশান্ত মন শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। হৃদয়ে গান বাজতে লাগলো, ইয়ে দিল পাগল বান্না হে। যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিল আবির ততক্ষণ দুর্বিদ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। অষ্টাদশীর আড়াল হতেই আবির ধপ করে সিঁড়িতে বসে পড়েছে। হাত দিয়ে চোখ মুখ ঢেকেছে, বক্ষ পিঞ্জর উতল পাতল ঢেউ। তখনই সাকিব আসে। আবিরকে সিঁড়িতে বসে থাকতে চিন্তিত স্বরে শোধালো, কি হয়েছে ভাইয়া, এখানে বসে আছো কেন? আবির চোখ খুলে থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল, সাকিব আমি শেষ। সাকিব আবিরের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে বলবা তো? যতদিন যাচ্ছে আমি ওর প্রতি বেশি আসক্ত হচ্ছি। মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা আমার নেই। মায়া কাটানোর দরকার কি? তুমি তো মেঘবতীকেই ভালোবাসো, বিয়ে করে নাও, তাহলে মায়ের বাঁধন আরো বেশি শক্ত হবে। তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমারই যে ভালো লাগে। সাকিব মাথার চুলগুলো শুধালো, ভাইয়া তুমি কি বলছিল দেশে আসার 3 মাসের মধ্যে বিয়ে করবা? এখন তো 6 মাস হতে যাচ্ছে, বিয়ে করছো না কেন? বিয়ের কথা শুনতে আবিরের চোখে মুখে বিষণ্ণতায় ছেয়ে গেল। মামা মামিরা ব্যতীত আবিরের ফুপুফুপির ঘটনা আর কেউ জানে না। আবিরও নিজের থেকে সাকিবকে কিছু বলেনি। আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল, পরিস্থিতি বদলে একটা শব্দ আছে, জানিস তো আমি এখন পরিস্থিতির অধস্তনে বন্দী। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমিও সেদিকে যেতে বাধ্য। সাকিব কিছু বুঝলো না। আবিরকে প্রশ্ন করার আগে আবির সেই জায়গা ত্যাগ করলো। আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে চলে গেছে। রুমে ঢুকতেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বক্ষ তার তীব্র কম্পন। পৃথিবীর সবার চোখে অদম্য গুরুগম্ভীর পুরুষ, শক্তপোক্ত শরীর আজ এক মায়াবনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছর বুকের ভেতর চেপে রাখা অনুভূতি যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টাদশী কি করে বুঝবেন তাকে এই রূপে দেখে আবিরের হৃদয়ে কতটা তোলপাড় হচ্ছে। 20 মিনিট কেটে গেছে। আবিরের এক হাত মাথার নিচে, আরেক হাত বুকের ওপরে পাশ হয়ে শুয়ে আছে। আচমকা চোখ মেলে তাকায়, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল। গ্যালারিতে ঢুকে প্রথম ছবিতে চাপ দিল। অমনি মেঘের শাড়ি পরা একটি ছবি ভেসে উঠেছে। মেঘের চোখে ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগে 2টা ছবি তুলেছিল আবির। সেখান থেকে একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখল। কাজল কালো চোখ, লজ্জায় ললিত মুখমণ্ডল, অষ্টদয় মায়াবী হাসি। আবিরকে অশান্ত মন জানান দিচ্ছে মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। আবির ফেসবুকে ঢুকে নিজের টাইমলাইনে একটা পোস্ট করে, মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টার যুদ্ধে শহীদ হওয়া বোধহয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট করে লিখেছে, বেস্ট সারপ্রাইজ ইভার। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আকস্মিক ফোনের যান্ত্রিক আওয়াজ বেজে ওঠে। তানভীর কল করেছে। আবির রিসিভ করে ওই পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে ওঠে, ভাইয়া তুমি ঠিক আছো? বোন ঠিক আছে তো? আবির মৃদু হেসে উত্তর দিল, তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়েছে আমায় না মেরে থামবে না। কেন, কি হয়েছে? বোন কি করেছে? রাগে বকা দাওনি তো আবার? তোর বোনুর এমন রূপ আমার সামনে আসছে, ধমক দেওয়া তো বহুদূর। তুমি তো কি? বোনু কোন রূপে আসছে? তুই তো আমার সম্বন্ধী হোস। ছোট বোনের প্রেম আলাপ শুনতে চাস? লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি, তোমরা ঠিকঠাক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আমার ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে মাইশাপু কল দিয়েছিল আমায়, যাইনি বলে রাগারাগি করছে। আমি বলছি সকাল সকাল চলে আসবো। আচ্ছা সাবধানে আসিস, আর আসার সময় বাইকটা নিয়ে আসিস। আচ্ছা রাখছি। ভাইয়া শোনো। হ্যাঁ বল। বোনের সাথে রাগ দেখিও না প্লিজ। এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই। তোর বোনকে নিয়ে পালাইয়া যাই নাই, এই টেনশনে আছি। রাখছি।
আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছে। তানভীর আহাম্মকের মতো বসে আছে। বনু কি করছে, ভাইয়ার কি হয়েছে, কি বললো, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আবির ভাইয়া পরিবারের জন্য এক দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথা বা কেন বলছে? ভাইয়ার কল দিলেও লাভ নাই। মাঝে মাঝে তানভীর ভাবে ভাইয়ার সম্মতি না হয়ে শালা হইলে ভালো হইতো। মজা ছেলে অন্তত পক্ষে ভাইকে কিছু বলতো, যাতে ভাইয়ের মনোভাব বুঝতে পারতো সে। আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে। রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজকে আবিরকে অন্যরকম সুন্দর লাগছে। সাদা কালো ধূসর রঙের ভেতর উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে। প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো মেঘ কোথাও নেই। মিম, দিশা কয়েকজন মিলে গল্প করছে। আবির মিমকে দেখে জিজ্ঞেস করলো মেঘ কোথায়? মিম আশেপাশে তাকাচ্ছে, ধীর কণ্ঠে বলল আপুকে তো দেখছি না, নিচে আসছিল, এখন তো দেখছি না। রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া? তোর যেতে হবে না। আবির দুপা এগোতেই সাকিব ছুটে আসলো, আতঙ্কিত কণ্ঠে বলল ভাইয়া এতক্ষণে আসছো তুমি? তোমার মেঘবতী তো সেজে গুজে নিচে আসছিল। ওই মালা ওর কানে দুই বান্ধবীর কথা বলছিল। কি কথা বলছে তা শুনি নাই, কিন্তু দেখলাম মেঘমতি মুখ গোমরা করে উঠে উপরে চলে যাচ্ছে। তখন আব্বু চাচু আমায় ডেকে নিয়ে গেছে, কিন্তু প্রয়োজনীয় জিনিস আনার জন্য। তাড়াহুড়ায় রুম পর্যন্ত যেতে পারছি না। ফোনটাও রুমে চার্জে রেখে আসছি, তাই জানাতেও পারছিলাম না তোমায়। কাজ শেষে দৌড়ে আসছি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টা পাচ্ছিলাম। আবির ঝড়ের গতিতে মেঘের রুমে গেল। মেঘ রুমে নেই। বিছানার ওপরে শাড়ি, কসমেটিক এলোমেলো পড়ে আছে। আবির আশেপাশে 2-3টা রুম চেক করলো, কোথাও মেঘ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তে ছুটল সেদিকে। ছাদ জুড়ে ঝলমল করছে লাল নীল সবুজ রঙের আলোবাতি। এক পাশে মেঘ দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল, যেটাকে ছাদের রেলিংয়ে অনবরত আঘাত করছে। মেঘ ড্রেস পরে নিচে নামতেই চোখ পড়ে মালা আর তার বান্ধবীদের দিকে। তারা অনেক বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে দুপা এগোতে কানে আসে, আবির ভাইয়ের সাথে আমার 2 বছর যাবৎ ফোনে কথা হয়, প্রায় ভিডিও কলে কথা হয়। আমি যে ওনাকে ভালোবাসি এ কথা এখনো বলিনি। আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলবো। তোর আমায় বুদ্ধি দে, কিভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কথাগুলো কানে আসতে মেঘ স্তব্ধ হয়ে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে ধরল। ক্রোধে কপালের শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে। মেঘের চোখ মুখ রক্তাক্ত হয়ে ওঠে, দাঁত কিরমির করে করছে। আবির ভাই মালা আপুর সাথে কথা বলে? এই কথাটা অষ্টাদশীর মনে চরমভাবে আঘাত করেছে। রাগে গজগজিয়ে ছাদে উঠে চলে গেছে। রাগটা আসলে আসলে কার উপর করছে সেটা বুঝতে পারছে না। মালাপুর আচরণ ভালো লাগেনি, এজন্য মালাপুকে আগে থেকে সহ্য করতে পারে না। অথচ আবির ভাই ভাবতে বক্ষস্কম্পন থমকে গেল। রাগে ফুঁসছে আর ভাবছে, এত বছরে একটাবারও আপনি আমার সঙ্গে কথা বলেননি, এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বলেননি? যদি কথা নাই বলবেন তাহলে মালাপুর সাথে কেন কথা বলছেন? তাহলে কি আপনি? এটুকু ভেবে থেমে গেল। ক্রোধে যেন কমছে না, বরং বাড়ছে। পাশে থেকে একটা গাছ ডাল ভেঙে সেটাকে রিলিংয়ে আঘাত করতে করতে নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে। আবির বিদ্যুৎ বেগে ছুটে এলো, মেঘের হাত চেপে ধরলো, হাত থেকে ডালটা নিয়ে ছুঁড়ে ফেললো। আবির সরু নেত্রে চাইলো অষ্টাদশীর চোখ মুখে। লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ। মেঘের চোখ মুখ তীব্র ক্ষিপ্ততা। আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গেছে। আবির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কোথাও কেটে গেছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে। অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নি চোখে তাকিয়েছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোক গিলে নিয়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। মেঘের অন্য হাতটা টেনে নিল। দু হাতেই একসঙ্গে রেখে কবজি বরাবর চেপে ধরে স্তব্ধ স্বরে বলল, এখন দেখবো কিভাবে নিজের হাত সরাস। মেঘ রাগে কটমট করে বলল, ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? রাগে কটমট করে মেঘ প্রশ্ন ছুড়ল, কোন অধিকারে আমায় ছুঁয়েছেন? মেঘ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল। আবির নিরাট কণ্ঠে উত্তর দিল, আমার অধিকার বোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুঁবো। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কি না জানে না। অতিরিক্ত ক্রোধে
মেঘের মাথা ঘুরছে, তবুও শান্ত হওয়ার নাম নেই। মেঘের রাগান্বিত কণ্ঠ পুনরায় চেঁচিয়ে উঠল, আমায় ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়তে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিন্তু চিৎকার করবো। আবির এবার সশব্দে হেসে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করবো। আবির তপ্ত স্বরে প্রশ্ন করলো, তুই যে অগ্নিচণ্ডী সে কি জানিস? মানে? এই যে চিৎকার করবি, কিন্তু চিৎকার করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবিটা কি শুনি? আমি তোর হাত ধরেছি, এটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশে ভয়ে আমি তোর হাত ছেড়ে দিব? জীবনেও না। বরং তুই নালিশ করলে আমার সুবিধা হবে। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে অষ্টাদশী রাগ কিছুটা কমে এসেছে, তবে এখনো পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখে এখনো পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে নির্বোধ দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি নামাতে চোখে পড়ে রানী গোলাপি পাঞ্জাবি। সঙ্গে সঙ্গে অষ্টাদশীর অভিব্যক্তি পাল্টে শুরু করলো। আবির ভাই কিভাবে দেখে চোখ ফেরাতে পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ছেড়ে ফেললো। নিজের ভেতর সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইলো। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করে অষ্টাদশীর পক্ষে থাকা সম্ভব না। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তোর কি হয়েছে আমি জানি না, জানতেও চাই না। আমি শুধু কিছু কথা বলবো, তুই চুপচাপ শুনবি। আবির মেঘের দৃষ্টি সরালো, মাথা নিচু করে দাঁড়ালো। আবির বলে, মনে কর তুই একটা ড্রেস কিনতে একটি দোকানে গেছিস। অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে। সেই ড্রেসটা নিতে যাবি, তখনই অন্য কেউ এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতে লাগলো। তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তখন তুই কি করবি? ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত গলায় বলবি এই ড্রেসটা আমি নিব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিয়ে দিতে থাকিস, পরে একদিন একটা সময় দেখবি তোর আশেপাশের প্রিয়জনগুলো বলতে কিচ্ছু নেই। মেঘ মনোযোগ দিয়ে কথাটা শুনলো। আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনাই ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয়। যদি আমরা সেগুলো পাত্তা দেই তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি। আবির দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবার পিছে ফিরে চাইলো। উচ্চস্বরে বলল, মাই ডিয়ার স্প্যারো, সবকিছুর চাইলেই পেয়ে যাবেন এটা এমন নাও হতে পারে। প্রয়োজনীয় জিনিস আদায় করে নিতে হবে। আবির চলে গেছে। মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, মাথা ঘুরছে। আবির ভাইয়ের বলা কথাগুলো, প্রয়োজনীয় জিনিস আদায় করে নিতে হবে। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তে পালিয়ে গেছে। আবির ভাই যেন অষ্টাদশীকে ইন্ডিকেট করে বুঝিয়ে গেছে আবির ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটের হাসি ফুটে উঠেছে। এই হাসি কোনো খাদ নেই, মনে নেই কোনো অভিযোগ। মেঘ দ্রুত গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়েছে। অন্তহীন পায়ে ছুটতে ছুটতে নিচে নামলো। মেঘে ছুটতে দেখে হালিমা খান বিরক্ত হয়ে বললেন, এভাবে দৌড়াচ্ছিস কেন? পরে ব্যথা পেলে কি হবে? মেঘ একগাল হেসে উত্তর দিল, আমার কিচ্ছু হবে না। দৌড়ে বেরিয়ে সে ঘর থেকে আঁখি জোড়া কাউকে খুঁজছে। হঠাৎই চোখ পড়ে প্যান্ডেলের দিকে। একটা বেঞ্চে আবির ভাই বসে আছে, পেছন সাইড দেখা যাচ্ছে। মেঘ চুলগুলো দেখেই চিনতে পেরেছে। আবিরের পাশে সাকিবকে দেখে শিওর হয়েছে। সাকিব এদিকে তাকিয়েছিল। সাকিব আবিরের কানে বিড়বিড় করে বলল, ভাইয়া তোমার প্রেয়সী আসছে, কিন্তু শত্রুপক্ষের আগমন হচ্ছে সাথে, বি কেয়ারফুল। সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীত একটা চেয়ার টেনে বসলো। মেঘ আবিরের কাছাকাছি আসতে চোখ পড়লো মালা একটা ট্রে নিয়ে মেঘের আগে আবিরের সামনে হাজির হলো। কিছু খাবার আর এক গ্লাস শরবত। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া তোমার কতক্ষণ যাবৎ খুঁজতেছিলাম, তুমি তো দুপুরের পর থেকে কিছু খাওনি, তাই খাবার নিয়ে আসছি। মালার আল্লাহ দিয়ে কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, আমি এখন খাবো না, নিয়ে যা। মেঘ রাগ করে বেড়েই যাচ্ছে। গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো। সামনে থেকে আবিরকে দেখছে, অথচ আবিরের কারো দিকে তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, খাবারটা না খেয়ে নাও না প্লিজ। আবির রাগান্বিত স্বরে কিছু বলতে যাবে, তার আগে মেঘ আবিরের কাছে দাঁড়ালো, ঝুঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘকে কাছাকাছি আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের ওপরের বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পরছেন ঠিকই, কিন্তু বোতামগুলো ঠিক মতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে
তাকালো মাথায়। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিয়ে দুহাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলি এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে আপনার কি হবে এটা ভেবেই পাই না। আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ করা নিকষ্ট কোমরে ধরলো। চোখের মুখে বিস্ময় যেন ছড়ছে না। মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে এক পা পিছিয়ে আবিরকে ভালোভাবে প্রখর করে মোলায়েম কণ্ঠে বলল, এই যে এখন ভালো লাগছে, মাশাআল্লাহ। কথাটা বলেই ধপ করে আবিরের পাশে বসে পড়লো। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটার মুখ চেপে হেসে যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মায়ার আগে ফুঁসছে। মেঘ আবিরের বোন ব্যতীত কোনো কিছু ভাবেনি সে। তবে এখন মেঘের আচরণ দেখে মালা সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে মুচকি হেসে বলল, আপু, আবির ভাই এসব কিছু খায় না, কিছু লাগলে আমি এনে দিব নে, তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছনে ডেকে বলল, মালা, খাবারটা বরং আমায় দিয়ে যা, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে বলল, তোর দোয়া আমার লাগবে না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সকাল থেকে যা যা ঘটছে, তারপর আবির আর কোনোভাবে নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ায় মেঘ আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তে আবির ভুরু নাচালো। মেঘ নিঃশব্দে হাসলো। কাজল চোখ তাকে অকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে গেছে। নেশাক্ত কণ্ঠে শোধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভুরু কুচকে তাকাতে সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হলে হয় না, বুদ্ধিও প্রয়োজন আছে। তোমার উচিত মেঘবতীর থেকে কিছু একটা বুদ্ধি ধার করে নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কেটে উঠে চলে গেছে। আবির নিঃশব্দে হাসছে আর অষ্টাদশীর প্রস্থান দেখছে। আবিরা যেখানে বসেছে তার পেছনে কিছুটা দূরে হলুদের স্টেজ। মিম, আদি, দিশা কয়েকটা মেয়ে সেখানে বসে আছে। মিম কে দেখে মেঘ সেখানে গিয়ে মিমের পাশে বসেছে। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইলে গিয়ে বলল, নাও তোমার ভিডিও আর ছবি, ঠিক আছে কিনা দেখো। আবির টেনে টেনে সবগুলো দেখছে। মেঘের ভেঙচি থেকে শুরু করে আরো অনেক ছবি তুলে ফেলেছে। একটা ভিডিও দুজনের চোখে চোখ দিকে তাকিয়ে আছে। একটা ভিডিও করেছে, ভিডিওটাতে বোতাম লাগানো, চুল ঠিক করার দৃশ্য। সাকিব আস্তে করে বলল, ভাইয়া, আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আবির ফোন পকেটে রেখে বলল, কেন? আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমার লুকোচুরি প্রেম আর কতদিন চলবে জানি না। এই কিছু বলতে পারো না? তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই, এর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার। ও যদি জানতো নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আঁখি জোড়া দেখলে আমার মন কত শত ঠান্ডা হয়ে যায়। নির্ঘুম রাতগুলো ভুলে যাই আমি। সাকিব মজা করে বলল, আহারে ভালোবাসা, আহারে ভালোবাসা। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন আমত্তক চোখে মেঘকে দেখে যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটা অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগছে তার থেকেও কয়েকগুণ বেশি রমণীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টলমল অবস্থা। বিনির মায়াবী হাসি দেখলে বারবার আবিরের সকল দুশ্চিন্তার অবসান ঘটে। হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটে একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথাচাড়া দিয়ে উঠছে। অষ্টাদশীর প্রাণোচ্ছল্ল হাসি, তার সাথে গাঢ় কাজল, টানা দুই চোখ দেখে আবির আনমনে বিড়বিড় করে বলে, আমার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠান্ডার স্বরে শুধালো, কার?
সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসলো, বুঝতে পারলো তার মনের কথা ফুস করে বের হয়ে গেছে। নিজেকে সামনে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ। এখনো মেঘবতীকে দেখছো নাকি? কোথায় মেঘবতী দেখি? সেই না ঘাড় ঘুরিয়ে তা যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ স্বরে বলল, আমার সম্পত্তি, ভুলেও নজর দিবি না। সাকিব আনমনা আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম, ভাই সম্পত্তির দিকে নজর দিবে এতটা নিকৃষ্ট আমি নই। তাছাড়াও আমার মানুষ আছে। আবির কোনো কথাও বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চল একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলল, আমি জানি তুই কোথায় যেতে চাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল, আমি বলছিলাম গিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম, 2 বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকে এখানে আবার গিয়ে আনতে হয়, আরো কত কি যে দেখতে হবে। সাকিব একগাল হেসে প্রশ্ন করলো, এই কথা তুমি বলছো ভাইয়া? 24 ঘন্টা চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ শুনলেই রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলল, চুপ থাকবি তুই? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখে, তারপরেও এত বিভোর হয়ে আছো কেন, বলবা? আবির রাশভরি কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগ পায় না, একবারের বেশি 2 বার তাকাতে গেলে চোখে চোখ পড়ে যায়, না চাইতে বাধ্য হয়ে আমারই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে আমার সুযোগ পেয়েছি, দয়া করে তোর মুখ বন্ধ রাখ। ওদেরকে আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো। কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে, আমি এখন কোথাও যাব না। আবির, আর তুইও যেতে পারবি না, প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, অক্ষি যুগল নিবদ্ধ মেঘের চোখে মুখে, প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে, পল্লব ফেলছে না একটিবারও। ইহজগতের আর কোনো কিছুতে মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরে আটকে ওঠে, আঘাত মনোযোগে ছেদ পড়ে। আকস্মিক ঘটনায় আবিরের কিছুটা ভরকে গেছে, হকচকে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায়। মাইশা শক্ত করে আবিরের কান চেপে ধরে আছে, চোখে মুখে পরিষ্কার রুক্ষতা। আবির বিষময় চোখে তাকায়, ভুরু কুচকে নরম স্বরে বলে, উফ আপু লাগছে। মাইশা রাগী স্বরে জবাব দেয়, লাগুক, তোর কতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরেট কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজল ছেলে, আর আবার কথা বলিস? প্লিজ আপু কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে টাস টাস করে 2-3টা থাপ্পড় বসিয়ে দেয়। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে, আপু। সাকিব চিন্তিত স্বরে শুধালো, হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারছো কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারবো না তো কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেয়েকে সাজিয়েছি, শাড়ি পরিয়ে দিয়েছি, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতা দিয়ে পর্যন্ত দিয়েছি আমি নিজে। বারবার মেয়েটাকে বলেছি তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসবো। ছটফটে মেয়ে একটুও বসলো না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না, মেঘের পরনের শাড়ি আর নেই, আর না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতেই আবিরের পিঠে আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মাইশার কথা শুনে বসা থেকে উঠে গেছে। আবির মুখোমুখি হয়ে শোধালো, ও আচ্ছা, এই কারণেই তোমার টালমাটাল অবস্থা। মাইশা পুরোটা চেঁচিয়ে ওঠে, কিরে কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন জানি না। আবির, একদম ফাজলামি করবি না, আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে উঠলো, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না, ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস তো, তাই হয়তো শাড়িটা পাল্টাতে বলেছে। মাইশা ভুরু কুচকে শোধালো, তুইও জানিস? আবির তাহলে সত্যি সত্যি মেয়েকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে বলল, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির ভাইয়া দিয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে। তবে যে নিঃশ্বাস আটকে মরে যায় না, কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহ জানে। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, সাকিব সেদিকে হুঁশ নেই। আবির ধমক দিতে যাবে, তার আগে মাইশা শীতল কণ্ঠে বলে উঠেছি, আবির তোর থেকে অন্তত এটা আশা করিনি, ছোটবেলা থেকে তুই বলতি
আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি, একটা বারও তো আমায় বলতে পারতি। আবির কৈফিয়তের স্বরে জবাব দিল, কি করে বলবো? তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললেও মামা মামি মালা দিশা কেউ না কেউ সাথে থাকেই, বলবো কিভাবে? মাইশা সেসবে পাত্তা না দিয়ে বলে, তুই আমার প্লেনে পানি ঢালছিস, এখন তোর প্লেনে আগুন দিব। ওয়েট বাবু। মাইশার আগে গজগজ করে দুই তিন কদম এগিয়ে আবির ছুটে গিয়ে মাইশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে বলল, কি করবা? তানভীরকে কল দিয়ে বলবো যে তুই গোপনে হ্যার বোনের সাথে ঘুরিস। আবির মাইশার সামনে থেকে সরে এক পাশে দাঁড়িয়ে উত্তর দিল, ও। মাইশা ভুরু কুচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মাইশা চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকিয়ে সাকিব হেসে ফেলল। সাকিব হাসতে দেখে মাইশার আগে প্রশ্ন করলো, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সবই জানে। এখন না, আরো 6-7 বছর আগে থেকে জানে। কি? আবির কি এত বছর যাবত মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মাইশা আবিরকে শোধালো, মেঘ জানে না? বলিস না কেন? সময় হলে বলবো। তুই সময়ের অপেক্ষা কর, আমি এখনই বলে দিব। আবির আতঙ্কিত হয়ে বলে, আপু প্লিজ এখন ওরে কিছু বইলো না, আমি বলবো। সরি আপু, প্লিজ ওরে কিছু বইলো না। সরি বলে সবকিছু সমাধান হয়ে যায় না। এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পারলাম না, আর একটা ছবিও তো তুলতে পারলাম না। এখন তোরে কি করতে মন চায় বল? আপু শোনো আপু, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তো তুমি ঢাকায় থেকেই থাকবা। কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করাবো, দরকার হলে তোমার বাসা থেকে ঘুরে আসবো। তবুও শাড়ি পরা নিয়ে আর কিছু বইলো না। আম্মুরা কারো কানে গেলে তুলকালাম হয়ে যাবে। প্লিজ। ফুপি জানে না? না। ঠিক আছে, মাফ করতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? কানে ধর। এখন? এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আচ্ছা ধরছি। বলে আবির 2 হাত আলতো করে কানে লতি স্পর্শ করে। মাইশা মৃদু হেসে শুধালো, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবির জবাব বলল, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না, তুই করবি। শোনো তবে। শাড়ি পরিহিতা মাহাদিবা খান মেঘকে দেখে সাজ্জাতুল খান আবিরের অন্তরতম আঁচল পূর্বাভাসবিহীন কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহাদিবা আশ্চর্যতম ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনে হা করে তাকিয়ে আছে। মাইশা উচ্চস্বর হেসে বলল, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মাইশার হাসি শব্দে মিমের নজর পড়ে আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে বলে, আপু দেখো, ভাইয়া কান ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থা দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে ওঠে। মিম ছুটে যায় সেদিকে। মেঘ দূরে থেকে উদ্বিগ্ন কণ্ঠে শোধায়, কি হয়েছে? আপনি কানে ধরে আছেন কেন? মাইশা আবিরকে ইশারা দিতে আবির কান ছেড়ে হাত নামিয়ে ফলে, কিছু না। কিছু হয়নি মানে? মাইশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আবির ভুল করেছিল, তাই শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন ছুড়ে, ভাইয়া কি ভুল করেছিল? সেটা তোমাদের বলা যাবে না। এ বলে মাইশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কি করছেন আপনি? আবির কিছু বলার আগে সাকিব বলল, ভাইয়া ছোট একটা ভুল করেছিল, তাই আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভুরু কুচকে শুধালো, হাসলি কেন? মেঘ মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নাড়লো। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুছিয়ে প্রেয়সীর গমনে চেয়ে আছে। আবির চিন্তিত চেহারায় হঠাৎ পরিবর্তনের কারণ মাথায় ঢুকছে না। মাইশা স্টেজে বসানো হয়েছে, প্যান্ডেলে আত্মীয়দের সমাগম। দুটো অল্পবয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকেছে। সাকিব এক পলক তাকিয়েই আবিরের কানে ফিসফিস করে কি যেন বলে সেদিকে চলে গেছে। মালা আর ওর বান্ধবীরা কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালার ওই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুবোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে একটু কথা বলে সরে গেছে। আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে কোথাও চলে গেছে। এই শুধু কি আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের কাছে এসে দাঁড়িয়ে মাথায় গাঁটটা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আটকে ওঠে, পেছনে ফিরে আবিরকে দেখে স্বাভাবিক হয়। আবির রাজবাড়ি কণ্ঠে বলল, তখন হাসছিলি কেন? এমনি কেউ হাসে? কারণ বল। আপনার শাস্তি দেওয়ার মানুষ আছে দেখিয়ে হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? এই কথা কখন বললাম?
সব কথা বলতে হয় না, তোর মনের কথা চোখে স্পষ্ট ভেসে উঠেছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখের ভাষা বুঝেন? জি। সবার? জি না। তোর মতো তারছিরা মানুষের কথাগুলো বুঝিয়ে বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছে। আমি তো আমার কি তারছিরা? কি মনে হয়? মেঘ গাল ফুলে সার ছেড়ে বলল, আমি মোটেও তারছিরা না। সেসব পরের কথা। মামি খাওয়ার জন্য ডেকে গেছেন, মিমাদি গিয়েছেন, তাড়াতাড়ি আয়। মালা আর তার বান্ধবী দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজে থেকে মাইশা কথোপকথন শোনার চেষ্টা করছিল। মাইশা আবির মেঘকে দেখছিল। মাইশার মুখে মিষ্টি হাসি। মাইশা আর আবিরের বয়সের পার্থক্য 1 বছর হওয়ায় দুই ভাই বোনের কেন্দ্র আবিরের শৈশবে অনেক স্মৃতি জড়িত আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকে সাকিবের সঙ্গে সুন্দর সম্পর্ক হয়েছে, বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্য বাড়ির বাহিরে চলে যাওয়ায় আবিরের দীর্ঘদিন মামার বাড়িতে আসা হয় না। তারপর বিদেশে চলে যাওয়ায় সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালা ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে মালা আশেপাশে থাকে। মালার সামনে মাইশা আবিরকে অনেক প্রশ্ন করেছে, আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সবসময় এই প্রশ্ন এড়িয়ে গেছে। ব্যস্ততা দেখে আবির কল দেয়নি। আবিরও নিজ থেকে কিছু বলেনি। এতদিন পর মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে, তাই মেঘ আবিরের খুনসুটি দেখে আনমনে হাসছে। তবে মাইশার খুশি হয়েও মালা তেলে বেগুনে জ্বলে উঠছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলে মালা ফুঁসে ওঠে। আবির ভেতরে চলে গেছে। মিম আর আদি আসার পর মেঘও তাদের নিয়ে খেতে চলে গেছে। মাইশার বাবা, চাচা, মামারা আরো যারা আছেন সবাই মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলতে গেছে। মালিহা খান আবিরকে ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছে। মালাকে বসতে দেখে সাকিব ঠাট্টার স্বরে বলে, কিরে মালা, তুই খেতে বসেছিস কেন? তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সে মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসেছে, ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ালো না। আবিরের এক পাশে বসেছে, আশেপাশে আদি বসেছে আর মিম, তারপর মেঘের পাশে মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখেই আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখের ইশারায় করলো আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘ দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে তাড়াহুড়ো খাবার খাচ্ছে। আবির খাবার প্রায় শেষ দিকে। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগোতে গেলেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, মাছের তরকারি তো অনেক ঝাল, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছের বাটি রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ বড় বড় করে তাকালো। অষ্টাদশীর খাওয়া বন্ধ হয়ে গেছে। মেঘ তো এত ঝাল খেতে পারে না, এটা আবির ভাই মনে রেখেছে ভেবে অষ্টাদশীর মন খুশিতে ভরে গেল। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসলো। আবির ভাইয়ের প্রতি ভালোবাসা ক্রমশ বেড়ে যাচ্ছে। আবির উঠে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি। তোর যতটুকু কর্তব্য ততটুকু করিস, এর বাইরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির আগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারেনি, আবার গিলতেও ফেলতে পারছে না। খাওয়ার মধ্যে তানভীর 5 থেকে 7 বার কল দিয়ে ফেলেছে। তানভীরের সাথে কথা বলে নিজের ভেতরে ক্ষোভ প্রকাশ করছে। তানভীর ঠান্ডা মাথায় ভাইকে বোঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়িয়েছে। আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান। মায়াবী মুখ দেখে আবির ক্রোধ যেন নিমেষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়ো করে খাওয়া রেখে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসায় বেশ ভালোই বুঝতে পেরেছে সে। আবির নিরুত্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো হ্যালো করে কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে বলি। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছিল? হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কি জন্য এসেছিস? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলে, মানে? আপনার শীত লাগছে কিনা দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবির তীক্ষ্ণ
দৃষ্টিতে মেঘের লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, নিজের প্রতি রাগ হচ্ছে, মুখ ফসকে সবসময় সত্যি কথাই কেন বের হবে। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে গেল। মেঘকে দেখে মাহিকসা হাতের ইশারা করে স্টেজে যাওয়ার জন্য। ঘন্টা দুয়েক গায়ে হলুদের প্রোগ্রাম চলল। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা আর তার আশেপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে, যেখানে সকালে দল বেঁধে ছবি তুলছে সবাই। হলুদ ছোঁয়ানোর শেষে নাচের প্রোগ্রাম শুরু। দিশা, মালা, মালার বান্ধবীরা গায়ে হলুদের গানে সুন্দর করে নাচছে, ছেলেরাও মধ্যেও কয়েকজন নাচছে। সবশেষে 10 জন ছেলে স্টেজে উঠেছে, সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি, সবাই একই গানে নাচছে। মেঘ সামনে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিচের মতো নাচলেও আবিরকে স্টেজে ওঠানো যায় না। মাইশা আপু আর সাকিব জোরাজোরি করে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টা গানে 10 জন একসঙ্গে পারফর্ম করে। আবির স্টেজ থেকে নেমে চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি আনবি প্লিজ? এক্ষুনি আনছি বলে মেঘ ঘুটুপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আস্তে আস্তে দেখে মালা আবিরকে পানির বোতল সাজছে। মেঘ গ্লাস হাতেই মাঝপথে দাঁড়িয়ে আছে। আবির ঘাড় ঘুরে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছে আসতে আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে বলল, বোতল দিয়ে পানি খাই না আমি। মালার আগে গজগজ করে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চায় ততবারই মালাকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদমই সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কি আর সহ্য করতে পারছে না। মেঘ পানির গ্লাস নিতে নিতেই বলে, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না তো। আবির মুস্কি এসে বলে, সময় হলে আরো অনেক কিছু জানতে পারবেন। মেঘ অবাক লোচনে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করেছেন। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা আপু রুমে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীরাও যে যার মতো চলে যাচ্ছে তাদের বাড়ি। এত মানুষের ভিড়েও দু চোখ একে অপরকে দেখছে। উভয়ের তপ্ত দৃষ্টি তোলপাড় চালাচ্ছে, হৃদয়ের স্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে। দুজনের আখি যুগল জোরে আছে মোহমায়ায়। হঠাৎ ফোন ভাইব্রেশন হয় আবিরের দুর্ভেদ্য চাহনি ছেদ করে। স্ক্রিনে তাকাতেই সাকিব নামে চোখ পড়ে। ঘাড় ঘুরে সাকিবের হাস্যোজ্জ্বল মুখে দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙ্গুল তুড়ি বাজিয়ে মেঘের ঘোর কাটানোর চেষ্টা করলো। তুড়ির শব্দে মেঘ নড়ে ওঠে। সন্দীপ ফিরে এসে লাজুক হাসলো। সে কল্পনায় বিভোর ছিল। মেঘ হাসতে হাসতে দেখি আবির কপাল গুটিয়ে দিল। কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজালো। দীর্ঘ এক শ্বাস ছেড়ে ডাকলো, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, আকপাস না ভেবে মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায় না। মুচকি হেসে আশেপাশে তাকিয়ে ভাবলেশীন ভাবে জবাব দিল, তেতো হয়ে যে বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘের অষ্টুদয় আরো প্রশস্ত হয়। আবির ভাই ঠিক বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখে মালা আপু এমপির মেয়ের মতো না জানি আরো কত মেয়ে পাগল। মালা আপুর আচরণে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতে আচমকা মেঘের হাসি গায়েব হয়ে যায়। মেঘ ফুঁসে শ্বাস ছেড়ে বিড়বিড় করলো, আবির ভাই শুধু আমার, আর কারো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘে হঠাৎ পরিবর্তন দেখে সে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবে আবির ক্লান্ত। আসার পর থেকেই মেয়েটার চোখে চোখ রাখছে, তারপরও কি যে হয়। বাসায় থাকতে আবির কখনো এতটা সময় মেঘকে দিতে পারতো না। বিয়ে বাড়ির আত্মীয়ত্বে পরিপূর্ণ। তাছাড়াও সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেকদিন সহ্য করছে। মামারাও, আবিরের বাবা কোনো কাজ আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরা সে কাজে করে দিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা। সাকিব দুদিকেই নজর রাখছে। আবির গলা খাকারি দিয়ে ডাকলো, এই যে। মেঘ নজর পড়লো আবিরের চোখে, উত্তর দিল না। আবির রাশভারী কণ্ঠে বলল, অনেক রাত
আর টাইট করতে হবে না। কুয়াশার মধ্যে বাইরে ঘুরে ঠান্ডা লাগাবেন। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যান। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেয়েকে মন ভাব নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টই টই করতে হবে না, রুমে যান। ও, উপরেটা তাহলে এটা বানান ভুল গেছে, টাইট না, ওইখানেও টই টই হবে। আবির প্রশান্ত নেত্র তাকাতে মেঘকে ছুটে পালালো সেখান থেকে। আবির ঘাড় ঘুরে তাকিয়ে আছে, সহসা স্বাভাবিক হাসে। আবিরের প্রতি মেঘের ভয় ভীতি যেমন কমেছে তেমনি বাড়ছে মেয়েটার দায়িত্ব। প্রিয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গা ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘ সবকিছু আবিরের টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টুমিগুলো আবিরকে অনেক বেশি টানে। দুজন মেহেদি আর্টিস্ট মিলে মাইশার দু হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে, তাই পাশের রুমের আরেকজন অন্যদের মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেওয়া দেখছিল। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? না, সমস্যা নেই, পাশের রুমে এক আপু আছেন, উনি সবাইকে দিয়ে দিচ্ছে, ওনাকে বলো তোমাকে দিয়ে দিবে। মেহেদি লাগাবো না আপু? এসব বললে হবে না, সবার হাতে মেহেদি, তোমার হাতে ফাঁকা, দেখলে আবির ভাই আমার সাথে রাগ করবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবে না। তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে, যাও। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমে দরজায় দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখলো। একপাশে মালার বান্ধবীরা যে যার মতো একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছে। পার্লারের আপুটা মিমকে মেহেদি দিচ্ছে। মেঘকে দেখেই মিম ডাকলো, আপু আসো, তোমাকেও মেহেদি দিয়ে দিবে। মিম মেঘের পাশে বসেছে। মিমের মেহেদি দেওয়া প্রায় শেষ। মেঘ বসে মেহেদি ডিজাইন দেখছে। আপু খুব দ্রুত সম্ভব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছেন। মিমের মেহেদি দেওয়া শেষ। মিম বিছানায় উঠে বসেছে। দিশার আগে থেকে বিছানায় বসেছিল। মেঘকে মেহেদি দেওয়ার জন্য আপুটা মেহেদি বাম হাতের কবজিতে ধরতেই মালা রুমে দরজায় এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু এখন আমাকে মেহেদি দিয়ে দিবেন। আপুটা হেসে বলল, তুমি একটু বসো, কিছুক্ষণ লাগবে। মালার আগে কটমট করে বলল, মেঘ তুমি বরং পরে মেহেদি দিও, আমি এখন দিব। মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ উঠতেই মালা গিয়ে মেঘের জায়গায় নিজে বসে হাত বাড়ালো। আবির আর মেঘ প্যান্ডেলে কথা বলার সময় মালা নিজের রুম থেকে দেখেছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্য করতে পারছে না। নিজেই মালা কাজ করছিল। মেঘ মেহেদি দিতে আসায় মালা বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত করতে এসেছিল। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ার থেকেও বেশি অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেদি দিতে আসেনি, মাইশা আপু জোর করে এসেছে। প্রায় 40 থেকে 45 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উঠোন পেরিয়ে সাকিবের উঠানে যেতেই আচমকা থামলো। চোখ পড়লো স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের ওপর মাথা রেখে বসে আছে মেঘ। কিছু চুলে পিঠে পড়ে গেছে, আর কিছু চুল টেবিলের ওপর। আবির ভুরু জোড়া নাকের ডগায় টেনে গেল সেদিকে। দপ্ত স্বরে ডাকলো, মেঘ। মেঘ মুখ তুলে পিছে ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লুকালো। আবির মেঘের কাছাকাছি এসে গম্ভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থা থেকে উত্তর দিল, কিছু না। আবিরের মেজাজ খারাপ হচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, কে কি বলেছে? মেঘ নিশ্চুপ দেখে আবির হাতে ডান বাহু চেপে ধরে এক টানে দাঁড় করালো। আবির আকস্মিক ঘটনায় মেঘের দেহ কম্পিত হলো। আবিরের মুখের পানে তাকাতেই আবিরের বুক কেঁপে ওঠে। আবিরের রক্তিম চোখ দেখে মাথা নিচু করে ফেলে, ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আবির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, তাকা আমার দিকে। মেঘ আঁতকে উঠে তাকালো আবিরের তামাটে চেহারায়। চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখে উজ্জ্বলতার ছিটে ফোঁটা নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করলো, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এভাবে অপমান করেনি। মালা কিভাবে কথাটা বলল? সে ক্রোশে রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে। তারপর কুয়াশা আচ্ছাদিত। লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য জ্যাকেটে শীত মানছে না, তবুও মেঘ রুমে যাচ্ছে না।
মেঘ এতক্ষণ রাগে ফুঁসলো, প্রিয় মানুষের উপস্থিতিতে এখন মনটা অনেক শান্ত হয়ে গেছে। মেঘ শান্ত স্বরে বলল, মেঘের কণ্ঠস্বর ভার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি ভেতরের ক্রোধ আর কান্না বেরিয়ে আসবে। মেঘ উদ্বেগ কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঢোক গিলে ছোট করে শোধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের স্বরে মালাপুর নামে নালিশ জানালো। মনের যত ক্ষোভ ছিল একদমই সব প্রকাশ করলো। আবির অত্যন্ত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগগুলো শুনলো। এতক্ষণ ধরে আবির মেঘের বাহু চেপে ধরে রেখেছিল। মেঘের কথা শেষ হওয়া মাত্র আবির বাহু ছেড়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মেহেদি দিতে পারিসনি তাই এত রাগ? মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ উঠেছে? দূর, ভাল লাগে না, আমি থাকবোই না। এই কথা বলে মেঘ চলে যেতে নিল, সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত একটানে নিজের কাছে টেনে নেয়। টাল সামলাতে না পেরে আবিরের প্রশস্ত বুকে ধাক্কা খেলো মেঘ। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁচড়ে ধরলো। মেঘের হাতে স্পর্শ করতে আবির পুনরায় কপাল গোটালো। মেঘের আঙ্গুলগুলো বরফের মতো ঠান্ডা। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আবির তখনও মেঘের হাত ধরেই আছে। মেঘ সরে যাওয়ায় আবির দুহাত মেঘের হাত ঘষতে বলল, মানুষের ওপর রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই? মেঘ উষ্ঠ উঠে আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির পুনরায় বলল, তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কথা বললে শুনিস না কেন? মেঘ আস্তে করে বলল, সরি, এখনই রুমে যাব। এখন আর রুমে যেতে হবে না, বস এখানে, আসছি আমি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে গেছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি শার্ট আর ওপরে জ্যাকেট পরে আসছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর নিয়ে আসছে। মেঘকে চাদর গায়ে জড়িয়ে পাশে থেকে একটা চেয়ার টেনে মেঘের মুখোমুখি বসলো। শপিং ব্যাগ খুলতেই টেবিলে 8 থেকে 10টা মেহেদি পড়লো। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে মেহেদিগুলোর দিকে। আবির বলল, তোকে মেহেদি দিয়ে দেয়নি? কথাটি একবার জানাতে আমায়। আবির টেবিল থেকে একটি মেহেদি নিল। মেঘের বাম হাতের কবজি ধরে শুধালো, এই হাতে দিব? আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য বনে গেল। অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খাকিয়ে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেদিও দিতে পারেন? আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে জবাব দিল, হয়তো আর্টিস্টদের মতো তো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলে দিব না। তখন অভিভূত হয়ে গেছে। আবিরের হাতে মেহেদি দিবে এটা অষ্টাদশীর কল্পনাও করতে পারছে না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই দিন। আবির মেঘের হাত ধরে কাপা কাপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মালিহা খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘ বসে আছে। উনি কৌতূহলবশত এগিয়ে যান সেদিকে। কাছাকাছি যেতেই চোখে পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ততক্ষণে আবিরের মেহেদি দেওয়া শেষের দিকে। মালিহা খান হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ। মায়ের কণ্ঠ শুনে আবির আঁতকে ওঠে। মেঘের মনোযোগও বিঘ্ন ঘটে। দুজনেই মালিহা খানের দিকে তাকায়। মালিহা খান হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুজনেই স্তব্ধ হয়ে আসে। মালিহা খান পুনরায় বলেন, আমি তো এই আবিরকে দেখতে চাইছিলাম, বোনের প্রতি টানটা এতদিনে কোথায় ছিল? আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শোধালো, কাকামণি আর চাচু কখন আসবে? মালিহা খান বললেন, কিছুক্ষণ আগে আসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে হয়তো। একটু থেমে মালিহা খান বললেন, কত বছর পর মেহেদির হাতে নিয়েছিস বলতো আবির? মনে নেই। মেঘ আবার বড় আম্মুর দিকে তাকালো, আবার আবির ভাইয়ের দিকে। বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে মেঘ। মালিহা খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, জানিস মেঘ, ছোটবেলায় আবির মেহেদি না দিয়ে দিলে তুই যে কান্না করতিস। মেঘ ভুরু কুঁচকে শুধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন কোলে ছিল। ঈদের সময় আশেপাশের বাসার বাচ্চারা হাতে মেহেদি দিয়ে দিত দেখে তুই বাসায় এসে কান্না করতিস। তখন তো এত পাল্লার ছিল না। তোর মা কাকিয়া কেউই মেহেদি দিতে পারতো না, বাধ্য হয়ে আবিরই মেহেদি দিয়ে দিত। মিমরেও কয়েকবার দিয়ে দিছে, তবে তোরে বেশি দিয়ে দিছে। তোর ডান হাতে মাথা চুলকে বলল,
আমার কিছু মনে নেই কেন? সরি, মেঘ ডান হাতে মাথা চুলকে বলল, আমার কিছু মনে নেই কেন? মালিয়া খান হেসে উত্তর দিলেন, জন্মের পর থেকে 6-7 বছরের ঘটনা কারোই মনে থাকে না। কিন্তু তোর এত ঠান্ডা এখানে বসে আছিস কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও। মালিয়া খান চিন্তিত স্বরে বললেন, কে? মালা? হ্যাঁ। মালা আবার কি করেছে? মালা মেঘকে অপমান করেছে। মেঘ কি ওদের বাড়িতে দাওয়াত ছাড়া আসছে? যাতা ব্যবহার করবে কেন? এরকম আচরণ যদি আর একবার করে আমি কিন্তু ওর খবর করে ছাড়বো। মালিয়া খান হেসে উত্তর দিলেন, মালাকে আমি বুঝিয়ে দেব নে। ওদের খেয়াল আমার ছেলেরা ঘরমুখী হচ্ছে। মালিয়া খান দ্রুত পায়ে বাড়িতে দিকে চলে গেছেন। এদিকে মালা দুহাতে মেহেদি দিয়ে প্রতিটা রুমে রুমে মেঘকে খুঁজছে, অথচ মেঘ কোথাও নেই। মালিয়া খান ঘরে ঢুকতে গেলে মালা প্রশ্ন করলেন, কি হয়েছে পুপি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার জন্য আমার দুই যাকে ডাকতে যাচ্ছি। মালিয়া খান চলে গেলেন। কথাটা মালার গায়ে নুনের ছিটার মতো লাগছে। দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঘন কুয়াশার মাঝে চোখ পড়ে আবির মেঘের দিকে। নিজের ওপর আরো বেশি রাগ হতে থাকে তার। আবির মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় না। সে যদি মেঘের সাথে এরকম আচরণ না করতো তাহলে আবির আর মেঘ কাছাকাছি আসতো না। আবির ও মেঘকে মেহেদি দিয়ে দিত না। রাগে মালা চোখ মুখ জ্বলছে। রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। বড় আম্মু যাওয়ার পর থেকে মেঘ আবিরকে দেখেই যাচ্ছে, পল্লবও ফেলছে না। আবির তড়িঘড়ি করে মেহেদি দিচ্ছে। মেঘ কিছুতেই বলতে চেয়েও বলতে পারছে না। মনের ভেতর এক রাস মুগ্ধতা। আবির ভাই ছোটবেলা থেকে নিজের হাতে মেহেদি দিয়ে দিত, এটা ভেবেই আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের ওপর রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম বলে সাকিবদের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আঁকিতে তাকিয়ে আছে আবিরের দিকে। কয়েক মুহূর্তের মধ্যে আবির ঘরে ঢুকে পড়েছে। মেঘ তখনও সেদিকেই তাকিয়ে আছে। ততক্ষণে তিনজা আসছে। দূর থেকে মেঘকে ডেকে বলল, কি রে আবির কই? চলে গেছে। কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, বা অনেক সুন্দর করে দিয়েছে তো। কাকিয়ার কথায় মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো। মেঘ আর্টিস্টদের মতো না হলেও খুব সুন্দর, খুব একটা খারাপ হয়নি। মেঘ হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন মস্তিষ্ক জুড়ে আবির ভাই বিচরণ করছে। মনে অন্যরকম প্রশান্তি কাজ করছে। মনে মনে হাজারবার মালাপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা অপমান না করলে আবির ভাইয়ের সাথে এত সুন্দর মুহূর্ত কখনো উপভোগ করতে পারতো না সে। মা কাকিয়াকে বলেছে তার কোনো কিছুই মেঘের মনোযোগ নেই। অষ্টাদশীর হৃদয়ে প্রতিটা স্পন্দন বলছে, আবির ভাই আপনি সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গেছে। মিম দিশারা অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। মেঘ মিমের পাশে শুয়েছে। সারাদিনের ক্লান্তি মেহেদি না তুলেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেশন হচ্ছে। মেঘ ঘুমমগ্নে নিমগ্ন। দীর্ঘ সময় ভাইব্রেশনে মেঘ চোখ বন্ধ রেখে পাশ থেকে ফোনটা রিসিভ করলো। ও পাশ থেকে অবিশ্বাস্য কণ্ঠে ভেসে আসলো, ম্যাম আপনি কি এখনো ম্যাম আপনার কি এখনো ঘুম ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি।